ভাবুন তো, একটা বিলাসবহুল ক্রুজ শিপ মাঝ সমুদ্রে ভাসছে, আর হঠাৎ করেই সেটা পরিণত হলো একটা ভাসমান কোয়ারেন্টাইন জোনে। হ্যাঁ, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা রোমাঞ্চকর কিন্তু ভয়ঙ্কর ঘটনা নিয়েই কথা বলবো। আজ আমরা ধাপে ধাপে এই অজানা এবং অদৃশ্য শত্রুর পেছনের বিজ্ঞান, ইতিহাস আর বর্তমান পরিস্থিতিটা একটু খতিয়ে দেখব। চলুন বিষয়টার একদম গভীরে প্রবেশ করা যাক। গল্পটা শুরু ২০২৬ সালের মে মাসের দিকে। এমভি হন্ডিয়াস নামের একটা দারুণ বিলাসবহুল ক্রুজ শিপ আর্জেন্টিনা থেকে রওনা দিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের বুকে পৌঁছাতেই শুরু হলো এক অজানা আতঙ্ক। যাত্রীরা হঠাৎ করেই রহস্যময়ভাবে অসুস্থ হতে শুরু করলেন। প্রথমে মনে হচ্ছিল বুঝি সাধারণ জ্বর বা সর্দি কাশি, কিন্তু ব্যাপারটা খুব দ্রুতই একেবারে প্রাণঘাতী রূপ নিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুগে এমন একটা বিচ্ছিন্ন জাহাজে এ ধরনের রহস্যময় সংক্রমণ মানে রীতিমতো সারা বিশ্বের বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। অবস্থা বেগতিক দেখে বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলো, যেমন ধরুন সিডিসি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একেবারে সাথে সাথে তদন্তে নেমে পড়ল। যাত্রীদের নমুনা পরীক্ষা করে তারা দ্রুত যে তথ্যটা নিশ্চিত করল সেটা সত্যি চমকে দেওয়ার মতো। এই রহস্যময় অসুস্থতার আসল কালপ্রিত সাধারণ কোনো ফ্লু বা কোভিড-19 জাতীয় কিছু ছিল না। এটি ছিল হান্টা ভাইরাসের একটা অত্যন্ত মারাত্মক ধরন, যাকে বিজ্ঞানীরা ডাকেন অ্যান্ডিজ ভাইরাস নামে। এখন জাহাজের এই পুরো ভয়াবহ পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে হলে আমাদের ফোকাসটা এই নির্দিষ্ট ভাইরাস থেকে সরিয়ে একটু বৃহত্তর হান্টাভাইরাস পরিবারের দিকে দিতে হবে। এদের আসল উৎস কোথায় আর কিভাবে এরা মানবদেহে এতটা মারাত্মক প্রভাব ফেলে, চলুন এবার সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক। সহজ কথায় বলতে গেলে হান্টাভাইরাস হল ভাইরাসের এমন একটা ফ্যামিলি যারা প্রাকৃতিকভাবে ইঁদুর বা ওই জাতীয় প্রাণীদের শরীরে দিব্যি বেঁচে থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইঁদুরগুলো এই ভাইরাস বহন করে, তাদের নিজেদের কিন্তু কোনো ক্ষতি হয় না। যত বিপত্তি সব মানুষের বেলায়। মানুষ যখনই ওই সংক্রমিত ইঁদুরের মূত্র, বিষ্ঠা বা লালার সংস্পর্শে আসে, বিশেষ করে এই বর্জ্যগুলো শুকিয়ে ধুলোর সাথে মিশে যাওয়ার পর আমরা যখন নিঃশ্বাস নিই, তখনই এই ভাইরাসটা আমাদের শরীরের জন্য চরম একটা হুমকি হয়ে দাঁড়ায়। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে এই ভাইরাসটা মানুষের শরীরে মূলত দুই ধরনের মারাত্মক রোগ তৈরি করে। আমেরিকার দিকে যদি তাকাই, সেখানে এটা সোজা ফুসফুস আর হৃদযন্ত্রের উপর আক্রমণ চালায়। বিজ্ঞানের ভাষায় একে বলে হান্টা ভাইরাস, পালমোনারি সিন্ড্রোম বা সংক্ষেপে এইচপিএস। অন্যদিকে এশিয়া বা ইউরোপ অঞ্চলে এই ভাইরাসটার প্রধান টার্গেট থাকে কিডনি আর রক্তনালী, যাকে বলা হয় হিমোরেজিক ফিভার উইথ রেনাল সিন্ড্রোম বা এইচএফআরএস। কিন্তু একটু আগে যে এমভি হন্ডিয়াস ক্রুজ শিপের কথা বলছিলাম, সেখানে পাওয়া ভাইরাসটা সাধারণ কোনো হান্টাভাইরাস ছিল না। এটা ছিল দক্ষিণ আমেরিকার সেই কুখ্যাত অ্যান্ডিজ স্ট্রেইন। আর এই নির্দিষ্ট ধরনটার এমন একটা ভয়াবহ আর অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যা একে অন্য যে কোনো হান্টাভাইরাস থেকে সম্পূর্ণ আলাদা আর অনেক অনেক গুণ বেশি বিপজ্জনক করে তুলেছে। তাহলে প্রশ্ন হল, জাহাজে এটা এত দ্রুত ছড়ালো কীভাবে? সিডিসি একদম পরিষ্কার করে জানিয়েছে যে অ্যান্ডিজ ভাইরাসই হচ্ছে হান্টা ভাইরাসের একমাত্র ধরন, যেটা সরাসরি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। ব্যাপারটা ভাবুন, সাধারণ হান্টা ভাইরাস যেখানে শুধু ইঁদুর থেকে ছড়ায়, সেখানে এই অ্যান্ডিজ স্ট্রেইন সংক্রমিত ব্যক্তির সাথে দীর্ঘ সময় ধরে কাছাকাছি থাকলে বা শারীরিক তরলের মাধ্যমে আরেকজন সুস্থ মানুষের শরীরে ঢুকে যেতে পারে। একটা ক্রুজ শিপের বদ্ধ পরিবেশের কথা চিন্তা করুন। ঠিক এই কারণেই ওখানে এত সহজে সংক্রমণটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এই অদৃশ্য শত্রুটা আসলে আমাদের শরীরে ঢুকে ঠিক কি করে সেটা বোঝাটা খুব জরুরি। চলুন দেখি অ্যান্ডিজ ভাইরাসের কাজ করার ধরনটা কেমন, আর কিভাবে এটা আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেই উল্টো ব্যবহার করে শরীরের অঙ্গগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারো শরীরে ভাইরাসটা ঢোকার পর লক্ষণগুলো প্রকাশ পেতে 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পুরো ব্যাপারটাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায়টা বেশ বিভ্রান্তিকর, বলা যায় একটা ট্র্যাপ। 1 থেকে 5 দিন পর্যন্ত ভীষণ ক্লান্তি, জ্বর, মাথা ব্যথা আর পেশিতে তীব্র ব্যথা থাকে। দেখে মনে হতে পারে, আরে এ তো সাধারণ ফ্লু। কিন্তু আসল বিপদটা লুকিয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে, যেটা 3 থেকে 7 দিন স্থায়ী হয়। এই সময় এসে রোগীর মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় আর বুকে মনে হয় যেন পাথর চেপে বসেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই শ্বাসকষ্টের পেছনের আসল বিজ্ঞানটা। ভাইরাসটা শরীরে ঢোকার পর আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা একেবারে ওভার অ্যাক্টিভ বা অতি সক্রিয় হয়ে ওঠে। এই অতি সক্রিয়তার ফলে রক্তনালীগুলোর থেকে তরল লিক করে সরাসরি ফুসফুসে জমতে শুরু করে। আর ফুসফুস যদি জলেই ভরে যায়, তাহলে তো শ্বাসযন্ত্র পুরোপুরি বিকল হয়ে যাওয়ারই উপক্রম হবে, তাই না? ঠিক তখনই রোগীকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে ইনটিউবেশন আর আইসিইউ সাপোর্ট দেওয়ার দরকার পড়ে। 38%।
হ্যাঁ, শুধু এই একটা সংখ্যাই রীতিমতো শিউরে ওঠার মতো। এইচপিএসে আক্রান্ত হয়ে যেসব রোগী এই শ্বাসকষ্টের পর্যায়ে চলে যান, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় ৩৮%। এটা মোটেও হেলাফেলা করার মতো কোনো অসুখ নয়, বরং একটা চরম স্বাস্থ্য সংকট। ঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে এই রোগ আক্ষরিক অর্থে কতটা প্রাণঘাতী হতে পারে, এই সংখ্যাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন শুধু ক্রুজ শিপের মতো বদ্ধ জায়গা নয়, আমাদের দৈনন্দিন জীবনে কাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি সেটাও তো জানা দরকার। যাদের এলাকায় ইঁদুরের খুব উপদ্রব আছে, যারা কৃষিকাজ করেন বা ধরুন যারা পাহাড়ে ট্রেকিং বা ক্যাম্পিং করতে ভালোবাসেন, তাদের জন্য ঝুঁকিটা অনেক বেশি। আর বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোনো গুদামঘর বা শেড পরিষ্কার করতে যান, তাদের তো সাবধান থাকতেই হবে, কারণ বদ্ধ জায়গায় জমে থাকা ধুলো ঝাড় দেওয়ার সময় বাতাসে ওই ভাইরাসের কণাগুলো মিশে যায় আর শ্বাস নেওয়ার সময় সোজা আমাদের শরীরে ঢুকে পড়ার সুযোগ পায়। এতক্ষণ তো আমরা এর ভয়ঙ্কর দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই অজানা আতঙ্কের আসলে শুরুটা হয়েছিল কোথায়? চলুন এই অদৃশ্য শত্রুর উৎস খুঁজতে একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। বিজ্ঞানীরা কিভাবে প্রথম এই ভাইরাসের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেই গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ভাইরাসের প্রথম বড় ধাক্কাটা আসে ১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময়। হান্টার নদীর তীরে হঠাৎ করে ৩,০০০-এরও বেশি সেনা এক অদ্ভুত রক্তক্ষরণজনিত জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এরপর দীর্ঘ গবেষণার পর ১৯৭৬ সালে ভাইরোলজিস্ট হো ওয়াংলি প্রথমবারের মতো একটা ইঁদুর থেকে এই ভাইরাসটাকে আলাদা করতে সক্ষম হন, আর ওই হান্টার নদীর নাম থেকেই এর নাম দেওয়া হয় হান্টা ভাইরাস। এরপর ১৯৯৬ সালে আর্জেন্টিনায় প্রথমবারের মতো প্রমাণ পাওয়া যায় যে এর এই অ্যান্ডিস ধরনটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। আর এই দীর্ঘ ইতিহাসেরই একেবারে লেটেস্ট অধ্যায় হল ওই ২০২৬ সালের এমভি হন্ডিয়াসের মর্মান্তিক ঘটনা। সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? এত কিছুর পরও দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত হান্টা ভাইরাসের কোনো সুনির্দিষ্ট অনুমোদিত টিকা বা শতভাগ কাজ করে এমন কোনো অ্যান্টিভাইরাল ওষুধ আমাদের হাতে নেই। চিকিৎসকরা মূলত রোগীর উপসর্গ বুঝে শুধু সাপোর্টিভ কেয়ার দিয়ে থাকেন। তাই চিকিৎসা বিজ্ঞানীদের পুরো ফোকাস এখন একটাই, কিভাবে এটা প্রতিরোধ করা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আরও নিরাপদ করা যায়। প্রতিরোধের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো ইঁদুরের বর্জ্য শুকনো অবস্থাতেই ঝাড়ু দেওয়া বা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করা। এতে ভাইরাস আরও বেশি করে বাতাসে ছড়িয়ে পড়ে। নিরাপদ প্রোটোকলটা একদম সিম্পল। যে কোনো বদ্ধ জায়গায় ঢোকার আগে দরজা জানালা খুলে প্রচুর বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এরপর মাস্ক আর রাবারের গ্লাভস পরে সোজা ওই জায়গায় ব্লিচিং বা জীবাণুনাশক স্প্রে করে দিন। অন্তত ৫ মিনিট অপেক্ষা করুন, তারপর সাবধানে মুছে একটা ঢাকা দেওয়া সিল করা পাত্রে ফেলে দিন। বিজ্ঞানের এই ছোট্ট আর সহজ নিয়মগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। এমভি হন্ডিয়াসের ঘটনাটা শোনার পর স্বাভাবিকভাবেই কিছুটা ভয় লাগতে পারে, কিন্তু অহেতুক আতঙ্কিত হওয়ার একদমই কোনো কারণ নেই। স্বাস্থ্য কর্তৃপক্ষের এই বক্তব্যটা আমাদের কিন্তু অনেকটাই আশ্বস্ত করে। সিডিসি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই প্রাদুর্ভাবটা হলেও সাধারণ মানুষের জন্য বিশ্বব্যাপী ঝুঁকি এখনও একেবারেই কম, কারণ এই ভাইরাসটা খুব সহজে জনসমাগমে ছড়ায় না। তাই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা সাধারণ ভ্রমণ একেবারে স্বাভাবিকভাবেই চালিয়ে যাওয়া যেতে পারে। তবে এই পুরো ঘটনাটা বিজ্ঞান আর জনস্বাস্থ্যের জন্য একটা বেশ গভীর চিন্তার বিষয় রেখে যাচ্ছে। বিশ্বায়নের এই যুগে যেখানে আমরা প্রতিনিয়ত এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছি, সেখানে স্থানীয় কোনো অজানা প্যাথোজেন যে খুব সহজেই একটা বড় আন্তর্জাতিক সংকটের কারণ হতে পারে, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। প্রশ্ন হলো, বিশ্বজুড়ে এই যে অবাধ ভ্রমণ চলছে, এর মধ্যে স্থানীয় এসব ভাইরাস সম্পর্কে আমাদের নতুন অভিজ্ঞতা ভবিষ্যতে ছুটি কাটানোর প্রস্তুতিকে ঠিক কতটা বদলে দেবে? আমরা কি প্রকৃতির আরও কাছাকাছি যাওয়ার আগে নতুন করে ভাবতে শিখব? আমাদের চারপাশের প্রকৃতিতে এখনও যে কত অজানা রহস্য লুকিয়ে আছে, আর সঠিক জ্ঞানী যে তা মোকাবেলার একমাত্র উপায়, সেটা কি আমরা ভুলে যাব? চলুন এই প্রশ্নটাই আজ আমাদের ভাবনার খোরাক হয়ে থাকুক।